আজকে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই সংক্রান্ত তোমাদের বিভিন্ন কোশ্চেনগুলো কি হতে পারে সেইগুলো বিষয়ে বলবো। এখানে বলা হয়েছে তোমাদের, দেখো, ভগ্নাংশ থেকে অঙ্ক ফার্স্টে দিয়েছে। এবার এই ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে তোমাদের কেমন ধরনের অঙ্ক থাকতে পারে, ভগ্নাংশ থেকে শতকরার অঙ্কগুলো কিভাবে থাকতে পারে। তোমরা তোমাদের বইতে দেখতে পারো যে এখানে 3-এর 4, ধরো 3-এর 4, 3-এর 4 থেকে শতকরায় কিভাবে করবে। 3-এর 4 থেকে শতকরার অঙ্কগুলো 100% হয়ে গেল। শতকরা যখনই 100 লিখবে তখনই শতকরা করে নিলে 25 × 75%, এই রকম টাইপের অঙ্ক আসতে পারে। হয়তো এরকমও থাকতে পারে যে ধরো শতকরার অঙ্কগুলো এমন হবে কি, হয়তো হতে পারে 0.3 পৌনপৌনিক। এটাকে শতকরায় কিভাবে প্রকাশ করবে, এটা করার জন্য আগে তোমাকে একে ভগ্নাংশে নিয়ে চলে আসতে হবে। 3-এর 9, আর তোমরা জানো এটা কাটাকুটি হয়ে যাওয়ার পর 1-এর 3 আসে। এই 1-এর 3কে শতকরায় নিয়ে যাবে। এবার 1-এর 3কে শতকরায় নিয়ে চলে গেলে কত আসে, 1-এর 3 গুণিতক 100%। তারপর যেটা ক্যালকুলেশন করলে যেরকম আসে সেইভাবে তোমরা করলে। এইভাবে তোমাদের যে শতকরার অঙ্কগুলো আছে সেগুলো করবে। এছাড়া শতকরার তোমরা জানো শতকরার যে অঙ্কগুলো থাকে তাতে ধরো 100% সমান কত অংশ, এরকম কোশ্চেন আসতে পারে। এছাড়াও হাফ অংশ সমান কত শতাংশ, এরকমও শূন্যস্থান হিসেবে কোশ্চেনগুলো আসতে পারে। এছাড়াও তোমরা দেখতে এবার পরবর্তী অঙ্কে চলে আসো। এখানে জ্যামিতি সংক্রান্ত অঙ্ক দিয়েছে। তোমাদের জ্যামিতি থেকে কোশ্চেনগুলো আসতে পারে। এখানে জ্যামিতি তোমাদের যে টপিকগুলো পড়ানো হয়েছে সেই টপিকগুলোর মধ্যে তোমাদের আয়তক্ষেত্র, তারপর বর্গক্ষেত্র, এরকম টাইপের জিনিসগুলো, তারপর বৃত্ত থেকে আসতে পারে কোশ্চেন, তাই না। বৃত্তের কর্ণ কি, এরকম কর্ণ, ও অথবা এখানে আমরা যদি বলি কর্ণ, এখানে বৃত্তের ক্ষেত্রে তোমরা দেখতে পারো বৃত্তের কেন্দ্র, এরকম টাইপের কিছু কোশ্চেন তোমাদের এখানে জ্যামিতিতে আসতে পারে। এবার ত্রিভুজের অঙ্কগুলো আসে মাঝে মাঝে, ত্রিভুজের অঙ্কগুলো তোমরা পেয়ে যেতে পারো, কোশ্চেনগুলো শর্ট কোশ্চেনগুলো পেয়ে যেতে পারো এমসিকিউতে। এবার পেনের এখানে অনুপাত থেকে দিয়েছে, দেখো পেনের দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্যের 4 গুণ হলে পেন ও ঢাকনার দৈর্ঘ্যের অনুপাত ব্যস্ত অনুপাতটি হবে 1:4, 4:4, 1:1, এরকম টাইপের যে অঙ্ক বলেছে। তোমরা এখান থেকে কি ধরনের কোশ্চেন পেতে পারো, অনুপাত সমানুপাত থেকে কি ধরনের কোশ্চেন পেতে পারো। ধরো তোমাদের বলা থাকলো A:B, একে আমরা সাধারণত বলি কি আমরা উচ্চারণ করার ক্ষেত্রে এরকমভাবে উচ্চারণ করবে A:B, তাই না, এরকমভাবে পড়ি। তাহলে এখানে একে বলা হয় কি পূর্বপথ, আর এটাকে বলা হয় উত্তরপথ, তাই তো। একে বলা হয় পূর্বপথ, উত্তরপথ বলা হয়। আর এটা হচ্ছে অনুপাতের চিহ্ন। এবার এখান থেকে তোমরা আরও একটা জিনিস জানো কি, যে অনুপাত এখান থেকে কি কোশ্চেন আসতে পারে সেটাই বলছি আর কি। A:B কে একে অনেক সময় কি হয় A/B আকারেও লেখা যায়। তাহলে এটাকে কি বলা হচ্ছে লব আর হর আকারে, তার মানে লব ও হর আকারে এটাকে লেখা যাচ্ছে, মানে নিউমারেটর ডিনোমিনেটর ফর্মেও লেখা যাচ্ছে সেটাকে। তার মানে উপরেরটাকে কি বলা হচ্ছে
এই যে প্রপোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ যে এ বাই বিকে এখানে নিউমারেটর বলা হয় আর এটাকে ডিনোমিনেটর বলা হয়। তোমাদের আমি ক্লাসে বলেছিলাম ডিনোমিনেটরও বলা হয়, ডিনোমিনেটর ফর্মেও লেখা যায়। তাহলে এই জিনিসটা তোমরা ভালো করে দেখবে যে অনুপাতের ক্ষেত্রে কাকে কি বলা হচ্ছে। এছাড়া ব্যস্ত অনুপাতের ব্যাপারটা রিভার্স যেটা বলা হচ্ছে B/A, এরকম টাইপের শর্ট কোশ্চেনও আসতে পারে। এবার আসতে পারে মিশ্র অনুপাতও আসতে পারে। ধরো এটা হলো C/D, এর ক্ষেত্রে মিশ্র অনুপাত কি হবে AC/BD, এরকম ধরনের কোশ্চেনও তোমরা পেয়ে যেতে পারো। এবার এমনও হতে পারে যে আরও কিছু শর্ট কোশ্চেন বলি যে অনুপাত সমানুপাত থেকে অনেক শর্ট কোশ্চেন তৈরি করা যায়। যে ধরো তোমাদের বলা হলো A সেকশানে এসছে 30 জন, B সেকশানে এসছে কেউ আসেনি, মানে উপস্থিত নেই, তাহলে অনুপাত কি হবে 30:0। কিন্তু সেই তুলনায় তোমরা যদি দেখতে যাও যে ভাগের ক্ষেত্রে এটা লেখা যাবে না, তাই না? ভাগের ক্ষেত্রে 30/0 লেখা যায় না। তার মানে এখান থেকে তোমরা দেখতে পেলে যে ভাগ ও অনুপাতের মধ্যে কি বেসিক্যাল পার্থক্য থাকে, মানে রেশিও আর ডিভিশনের মধ্যে পার্থক্য থাকে। সেই পার্থক্যটা কি? ভাগের ক্ষেত্রে নিচে 0 হয় না, মানে হরে 0 হয় না, কিন্তু অনুপাতের ক্ষেত্রে হতে পারে। অনুপাতের ক্ষেত্রে তোমরা বলতে পারো যে 30:0 উদাহরণ দিলাম। ঠিক সেরকম ভাগের ক্ষেত্রে তো এটা পসিবল না। ভাগ অনুপাতের মধ্যে বিশেষ কিছু পার্থক্য নেই, কিন্তু এই কিছু কিছু সূক্ষ্ম পার্থক্য আর কি। মানে আমি বললাম না A/Bকে লেখা যায় কি A/B আকারেও লেখা যায়, কিন্তু পার্থক্য এই জায়গায় যে ধরো একটা ক্লাসে 30 জন এসছে আর একটা ক্লাসে কেউ আসেনি, তাহলে 30:0 লেখা যায়, কিন্তু একে 30/0 ভাগের আকারে লেখা যাবে না, তখন ইল্লিগাল হয়ে যায় ব্যাপারটা, কারণ কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ হয় না। তোমরা বড় ক্লাসে পড়বে যে এটাকে 1/0 করে দেওয়া মানে সেটা ইনফিনিটিতে টেন্ড করে, মানে ইনফিনিটির দিকে চলে যায় আর কি। সুতরাং সেটাকে ব্যাখ্যা দেওয়া খুবই মুশকিল। আর ইনফিনিটি মানে অসীম, আমরা যে কথাটা ইনফিনিটি বলতে আমরা সেই কথাকে বলি অসীম। অসীম সংখ্যাকে বলা হচ্ছে ইনফিনিটি। মানে আমরা তো কখনো শেষ সংখ্যা কি জানি না, সুতরাং এক্ষেত্রে শেষ সংখ্যা বলা সম্ভব নয়, তাহলে আমরা তাকে ইনফিনিটি দিয়ে প্রকাশ করি। তার মানে এইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে অনুপাত সমানুপাত থেকে এখানে যেরকম একটা ব্যস্ত অনুপাতের কথা বলেছে, সুতরাং তোমাদেরও এরকম একটা অনুপাতে কোশ্চেন আসবে। এবার দেখো 4 দাগে যেটা বলছে লিপ ইয়ার তোমাদের সিলেবাসে রাখিনি, লিপ ইয়ার থেকে কোনো কোশ্চেন করার দরকার নেই। এবার বলতে দেখেছো এখানে বলেছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এবার আবৃত দশমিক সংখ্যা কাদের বলা হচ্ছে? আবৃত দশমিক সংখ্যা হচ্ছে যাদের রিপিটেশন দেখতে পাবে 3 3 3 3 3, এইভাবে যে রিপিটেশন হয়, এটাকে রিপিটেশনটাকে আটকানোর জন্য এই যে পৌনপৌনিক উপরে ডট দিয়ে দেওয়া হয়, ইংলিশে এটাকে ডট বলা হচ্ছে। তাহলে এখান থেকে তোমরা জানতে পারলে যে রিপিটেশন যদি হয়, রেকারিং নাম্বার, এদেরকে অনেক সময় কি বলা হয় রেকারিং নাম্বারও বলা হয়, রেকারিং নাম্বার। তাহলে রেকারিং নাম্বার যদি হয় তাহলে সেটাকে মূলদ সংখ্যাও অনেক সময় বলা হয়, তাই না? মূলদ সংখ্যাও তাকে বলা যায়। ধরো একটা সংখ্যা এরকমভাবে রিপিট হচ্ছে 0.123 13 13 13 13, এইভাবে যদি লেখা হয় তাহলে ডট 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 চলতে আছে ধরো। তাহলে এই সংখ্যাটাকে কীভাবে লেখা হবে? 0.13 উপরে পৌনপৌনিক, 1-এর উপর পৌনপৌনিক, 3-এর উপর পৌনপৌনিক। এটাকে আবার লেখা যায় এইভাবে 13/99। যেহেতু দুটোর উপরে ডট আছে, সুতরাং দুটোর উপরেই দুটো নিচে 9 বসবে। তাহলে এগুলোকে বলা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। আর অমূলদ সংখ্যা হয়ে গেলে যেরকম তোমরা √2,
এটার অমূলত সংখ্যা, কারণ এটার লিমিটেশন নেই, মানে দশমিকের পর যে সংখ্যাগুলো ওর কোনো ঠিক ঠিকানা নেই, এই জন্য এটাকে বলা হচ্ছে অনাবৃত দশমিক সংখ্যাও বলা হয়, যেটাকে অমূলত সংখ্যাও বলা হয়। অমূলত সংখ্যা হচ্ছে এই ধরনের সংখ্যা। অমূলত সংখ্যার ক্ষেত্রে এই ধরো 1 2 3 5 7 8 9 এরকম করে সংখ্যা চলতে আছে, কোনো রকমের সিস্টেমেটিক অর্ডারে উল্টোর মানে আসবে না, তাদেরকে অমূলত সংখ্যা বলা হবে। কিন্তু মূলত সংখ্যার ক্ষেত্রে সেরকম নয়। মূলত সংখ্যার ক্ষেত্রে একটা সময় পর ধরো 1 2 3 1 2 3 এই যে পিরিয়ডিক অর্ডারে সেটা ক্রমাগত রিপিটেশন হতে থাকবে, তখন তাকে বলা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা বলা হবে। এরপর চলে আসো যে এখানে 6 দাগে দেখতে পাচ্ছ যে এখানে বলেছে বীজগান থেকে একটা এসছে, বীজগণিত থেকে আবার কি ধরনের কোশ্চেন আসে সেটার ব্যাপারে বলি। ধরো 2x + 3 এটাকে কথায় লিখতে আসতে পারে, বা কথায় দেওয়া থাকবে, হয়তো তাকে বীজগণিতের আকারেও লিখতে হতে পারে, এরকমও তোমরা অঙ্ক পেয়ে যেতে পারো। বিশেষ করে তোমাদের তো বীজগণিতে এখন 6-এ বিশেষ কিছু বীজগণিত নেই, সুতরাং এখান থেকে বিশেষ কোনো কঠিন কোশ্চেন আসবে না। এখান থেকে তোমরা এই বইতে যে টেক্সট বইতে যে আছে ওই টেক্সট বইয়ের কোশ্চেনগুলোকেই ভালো করে করো। হ্যাঁ, আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে কিন্তু। বিনিময় নিয়ম, যেরকম a + b = b + a, এটা হচ্ছে বিনিময় নিয়ম। তারপর এটা একটা যে ইম্পর্টেন্ট বিষয় ছিল। এরপর আরেকটা আসবে সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম কি? a + b + c = a + b + c, এটা হচ্ছে সংযোগ নিয়ম। তারপর আর কি বন্টন নিয়ম কি? a + b + c, দেখো বন্টিত হবে a × b a × c, বন্টন নিয়ম। এগুলো খুব ভালো কোশ্চেন, এগুলো তোমরা ওই বইতে দেখবে, তোমাদের বইতে টেক্সট বইতে আছে, ওইগুলো তোমরা ভালো করে পড়লে অনেক কিছু জানতে পারবে। এরপর এই যে ছিল, তাহলে তোমাদের দেখতেই পাচ্ছ যে এখান থেকে 6 নম্বর আসছে। প্রথম এমসিকিউ কোশ্চেনগুলো 6 নম্বর আসছে, সুতরাং এখান থেকে 6 নম্বরের যে শর্ট কোশ্চেনগুলো পড়বে, এখানে সঠিক উত্তর নির্বাচন করো, মানে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারই তোমাদেরকে এখানে দিতে হবে, এখানে অল্টারনেটিভ পাবে না। তাহলে এই বিষয়টা তোমরা মাথায় রাখবে যে এখান থেকে কোনো রকমের অল্টারনেটিভ তোমরা পাবে না, তোমাদেরকে যতগুলো কোশ্চেনই আছে সব কোশ্চেনেরই অ্যান্সার দিতে হবে। এবার পরবর্তী যে অংশে আছি, সংক্ষেপে উত্তর দাও। এখানেও সে একই ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছ যে 7টা কোশ্চেন দেওয়া আছে 2 নম্বর করে, 7টা কোশ্চেন দেওয়া আছে 2 নম্বর করে, 14 নম্বর। তাহলে এখান থেকে তোমরা দেখো যে সংক্ষেপে উত্তর দাও, 2 গসাগু বিশিষ্ট 3টি 2 অঙ্কের সংখ্যা লেখো। তাহলে এই রকম ধরনের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে লসাগু গসাগু থেকে অঙ্ক, এটা তোমাদের সিলেবাসে আমি রেখেছি। লসাগু গসাগু যে কিভাবে করবে, আর সেগুলো শর্ট কোশ্চেনগুলো খুব গুরুত্ব সহকারে করবে। আমি তোমাদের তো ওই ক্লাসের যে ভিডিওগুলোতে ছিল সেখানে বলেছি যে লসাগু গসাগু কী ধরনের করবে। এখানেও তোমরা ধরো আমি এখান থেকে দিয়ে দিতে পারি 30, 40 ও 45-এর লসাগু এবং গসাগু বের করো, এরকম বের করতে আসতে পারে। অথবা হয়তো খুব বড় সংখ্যা দিয়ে দিলাম, ধরো 3 6 5 0 ও 4 2 8 5 এর গসাগু বের করো। তাহলে এর ক্ষেত্রে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করাটাই বুদ্ধিমানের হবে। যে কোনো বড় সংখ্যার ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে
বড় সংখ্যার ক্ষেত্রে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে সবসময় ভাগ প্রক্রিয়াটাই বেটার বলে ধরা হবে। এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগুটা বের করবে। আর লসাগু বের করানোর সময় তোমাদেরকে ওই সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি, এই যে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি কেমন, এইভাবে 23, 245, 223, 234, 245, এরকম যত রকমের সংখ্যা আছে এইভাবে এরকম করে করবে। এটাকে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি বলা হয়, শর্ট ডিভিশন মেথড বলা হচ্ছে এদেরকে। তাহলে তোমরা সেইভাবে গসাগু লসাগু যে তোমরা শিখছো 5 থেকে, ওই লসাগু গসাগুগুলোই থেকে একটা অঙ্ক পাবে, 2 নম্বরের অঙ্ক। এবার এখানে বলেছে 2 অঙ্কের একটি বিজোড় সংখ্যা লেখে তার সবথেকে নিকটবর্তী পূর্ণ সংখ্যা লেখো। মানে ওই যে যুক্তিসম্মত সংখ্যার অনুমান, সেখানে যে অঙ্কগুলো ছিল সেখানে যুক্তিসম্মত অনুমান লিখতে হবে। ধরো 23-এর ক্ষেত্রে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? 20, তাই তো? এই রকমভাবে যে তোমাদের বলেছিলাম তখন আগের ভিডিও ক্লাসগুলোতে, যেখানে তোমাদের বিষয়ভিত্তিক আলোচনা করেছিলাম যে সিলেবাস নিয়ে, সেখানে আমি বলেছি যে কিভাবে তোমরা সেটা লিখবে বা পরীক্ষার খাতায় উত্তর কিভাবে লিখবে সেই ব্যাপারে আমি বলেছি। এবার এখানে দেখতে পাচ্ছ রোমান সংখ্যা থেকে একটা কোশ্চেন আছে। রোমান সংখ্যার কোশ্চেনগুলো অবশ্যই করবে, এখান থেকে তোমাদের ভালোই কোশ্চেন আসবে, 2 নম্বরের কোশ্চেনগুলো আসবে। স্থানীয় মান আর মুখ্য মান, স্থানীয় মান, এইগুলো অঙ্কগুলো পাবে তোমরা। এবার 15-এর ছোট একটা পূর্ণ সংখ্যা বলেছে, একটা পূর্ণ সংখ্যা, এগুলো ছোট পূর্ণ সংখ্যা মানে 14 করে দিতে পারো। পূর্ণবর্গ সংখ্যা যদি বলে তাহলে সেটা আলাদা জিনিস, তোমরা এটা অবশ্যই দেখবে। এবার 4টি 30 ডিগ্রি 60 ডিগ্রি সেট স্কোয়ারের সাহায্যে বিশেষ ধরনের চতুর্ভুজ গঠিত হয়, তার নাম লেখো। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এরকম টাইপের কোশ্চেনও আসতে পারে। জ্যামিতি থেকে, সম্পাদ্য থেকে এই কোশ্চেনটা দিয়েছে। সম্পাদ্যগুলো ভালো করে করতে জানলে তোমরা এর উত্তর অবশ্যই দিতে পারবে। এবার এখানে বলেছে কি, একটা সমকোণী ত্রিভুজে সমকোণীর বিপরীত কোণ দুটির একটির মান 30 ডিগ্রি হলে অপরটির মান কত বলেছে। তাহলে এটার অবশ্যই বিয়োগ করে তোমরা ওই উত্তর 60 ডিগ্রি লিখে দিতে পারবে। এইভাবে তোমাদের দেখতেই পাচ্ছ যে 7খানা কোশ্চেন থাকবে। ওই 7খানা কোশ্চেনের মধ্যেই তোমাদের সবগুলো কোশ্চেনেরই অ্যান্সার দিতে হবে। এবার এখানে আসছি লং কোশ্চেনে। লং কোশ্চেনের মধ্যে তোমরা তোমাদের পূর্ব পাঠের পূর্ব আলোচনা থেকে যে বলা হয়েছিল, এখান থেকে কোশ্চেনগুলো তোমরা সেখান থেকে করবে। এখানে দেখতেই পাচ্ছ যে প্রথমে চারা গাছ রোপণ করার অঙ্কটা দিয়েছে, তাহলে এগুলো তোমরা করবে। আর বর্গমূল টর্গমূল যে অঙ্কগুলো আছে সেখান থেকে অঙ্কগুলো থাকতে পারে। লং কোশ্চেনগুলো যেখান থেকে লসাগু গসাগু থেকে আসতে পারে, অনুপাত সমানুপাত থেকে আসতে পারে, তাই তো? সেখানে যে আর শতকরা থেকেও আসতে পারে, শতকরার অঙ্কগুলো থেকেও ওই তোমাদের লং কোশ্চেনগুলো আসতে পারে। এবার বদমাস নিয়মের অঙ্কগুলো থেকে একটা আসতে পারে। ধরো তোমাদের আরও পরবর্তী অঙ্কগুলো যেরকম উদাহরণে বলেছিলাম, তোমাদের উদাহরণের অঙ্কগুলো সেগুলো। এরপর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে 4×5 = 20, এখানেও দেখতে পাচ্ছ যে 5টা প্রশ্নের উত্তর দিতে বলছে। তার মানে এখানে প্রত্যেকটা অঙ্ক 4 নম্বর করে থাকবে, তোমাদের প্রত্যেকটা অঙ্কের নম্বর 4 নম্বর করে। সুতরাং এখানে একটা অঙ্ক যদি ভুল হয়ে যায় তাহলে এখানে 0 পেয়ে যাবে। বইয়ের কোশ্চেনগুলোকে ভালো করে করবে। যখনই নিজে থেকে প্রথমে খাতা না দেখে তোমরা করবে কি, আগে বই দেখে নিজেরা অঙ্কগুলো করবে, দিয়ে তারপর পরে যখন পারবে না তখন না হয় খাতা দেখবে। এইভাবে করলেও তোমরা ভালো করে অঙ্কগুলোকে মনে রাখতে পারবে। তাহলে এখানে 7খানা অঙ্ক থাকবে যেরকম দেওয়া আছে,
তোমাদের ফাইনাল পরীক্ষায়ও ওরকম 7খানা কোশ্চেন দেওয়া থাকবে, তোমাদের অঙ্কগুলো যে কোনো 5টা বেছে নিয়ে এখান থেকে করতে হবে। এরপর চলে আসো এখানে সংখ্যারেখা থেকে অঙ্কগুলো দিয়েছে। এখানে 3টে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, 3 3 9 আছে, 3টে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এবার সংখ্যারেখার সাহায্যে যে আছে অঙ্কগুলো, সংখ্যারেখাটা অবশ্যই ভালো করে টেনে ধরো, যদি যোগ করতে বলা হয় তাহলে অবশ্যই যোগ এরকম করে সংখ্যারেখা অ্যারো সাইন দেবে, অবশ্যই মনে করে মার্কিং করবে, -1 -2 এরকম করে ভালো করে মার্কিং করবে। যদি ধরো যোগ করতে বললো, আমি সাপোজ দেখালাম +1 +2, তাহলে তোমরা +1 দেখালে +2 এখানে দেখালে, তাহলে টোটালটা হলো কত? +3, তাই তো? তাহলে তার বিস্তার কত হলো? +3 হলো। এইভাবে সমষ্টি +3। এইভাবে তোমরা যেরকম আমি ক্লাসে দেখিয়েছিলাম সেইভাবে তোমরা এখানে যোগফলটা করে দেখাবে। এবার যোগের সংযোগ নিয়ম দেখাতে বলেছে, এটাও তোমরা সংযোগ নিয়ম মানে আমি তোমাদের বলেছিলাম যে সংযোগ নিয়ম কি। সংযোগ নিয়ম হচ্ছে a + b + c = a + b + c। এটা হচ্ছে যোগের সংযোগ নিয়ম। এবার এই যোগের সংযোগ নিয়ম কিভাবে লিখবে, পরীক্ষার খাতায় কিভাবে লিখবে? +5 -3 +2 ব্র্যাকেট দিয়ে দিলে তাহলে +5 এলো, আর এখানে -1, তাহলে এখানে হলো +4। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে এটা বেরোলো। এবার যখনই রাইট হ্যান্ড সাইড করবে সেটা কিভাবে করবে? রাইট হ্যান্ড সাইড করার সময় তোমরা +5 -3 ব্র্যাকেটটা ফার্স্টে লাগালে, এভাবে ক্যালকুলেশন করবে। এখানে 2 হবে, এখানেও 2, 4। তার মানে সূত্রটা বুঝতেই পারছো, যে সূত্রটা আরেকবার তোমাদের সামনে তুলে ধরছি। a + b এইভাবেও লিখতে পারো, যে কোনো তোমাদের যে কোনো হয়। তাহলে ফার্স্ট ব্র্যাকেট লাগিয়ে ফার্স্টের পোর্শনটা লেফট হ্যান্ড সাইড পোর্শন, আর ডান দিকের পোর্শনটা রাইট হ্যান্ড সাইড পোর্শন। এই দুটো পোর্শনই তোমাদেরকে করার সময় মাথায় রাখতে হবে যে কিভাবে করবে। এখানে সেই সংযোগ প্রক্রিয়াটা ঠিক করে লিখতে হবে তোমাদের। যোগফল এখানে দিয়েছে, দেখো 3 থেকে যোগফল দিয়েছে, তোমরাও এখানে যোগের কাজটা, যোগের অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো করবে। এখানে আরও দেখো 2টি চল, 2টি ধ্রুবক সংখ্যার প্রত্যেকটি একবার যোগ, গুণ, ভাগ চিহ্নের সাহায্যে একটি বীজগাণিতিক সংখ্যামালা লিখতে বলা হয়েছে। সেরকম তোমরা লিখবে। এই যে ধ্রুবক সংখ্যা মানে কোন সংখ্যাগুলোকে বোঝায়? এই যে সংখ্যা 2, 3, 4 এই ধরনের সংখ্যাগুলোকে ধ্রুবক সংখ্যা বলা হচ্ছে। আর x, y, z এইভাবে যে সংখ্যা পরিবর্তে যে লেটার, ইংলিশ লেটারগুলো লেখা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে চলরাশি। তাহলে সংখ্যা ও চলরাশি বিষয়টা তোমরা দেখলে যে কিভাবে সেটাকে বলা হচ্ছে। তাহলে এখান থেকে 3খানা কোশ্চেন থাকবে তোমাদের। এবার পরবর্তী দেখতে পাচ্ছ যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও। এবার আসছে সম্পাদ্য। সম্পাদ্য তোমাদের যেটা বলেছিলাম, সম্পাদ্য যে 3-4খানা সম্পাদ্য তোমাদের বলেছিলাম, ওই সম্পাদ্যগুলোই তোমাদের এখানে আঁকতে হবে। তোমরা সম্পাদ্যের মধ্যে এখানে বলা হয়েছিল লম্ব সমদ্বিখণ্ডক, এইভাবে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করবে। প্রথমে প্রসিডিউরটা বলি, একটা সরলরেখা টানলে, অ্যারো সাইন দিলে, এবার যতটা মাপ দরকার সেই মাপটা নিয়ে নিলে, এইভাবে কেটে নিলে, এবার সেখান থেকে বৃত্তচাপ, এখানে উপরে বৃত্তচাপ, আবার নিচে বৃত্তচাপ অঙ্কন করলে,
দিয়ে এখান থেকে একটা রেখা টেনে দিলে, তাহলে এটা হয়ে গেল লম্ব সমাধিখণ্ডক। ধরো কোনো একটা বিন্দু থেকে সমাধিখণ্ডক কী করে, কোনো একটা বিন্দু থেকে লম্ব কী করে অঙ্কন করবে। ফার্স্টে একটা সরলরেখা নিলে, একটা বিন্দু নিলে, সেই বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করলে, একটু উপরের দিকে টাকি, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। সরলরেখা, কোনো একটা বিন্দু, একটা বৃত্তচাপ, এবার এখানে এই বিন্দু আর এই বিন্দুতে কম্পাসের নখ রেখে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ আঁকলে, দিয়ে সরলরেখা দিয়ে টেনে দিলে, তাহলে একটা যে কোনো বিন্দু বলতে এইটাকে যে কোনো বিন্দু বলা হচ্ছে, যে কোনো বিন্দু। এই যে কোনো বিন্দু থেকে তোমরা লম্ব সমাধিখণ্ডকগুলো পেয়ে গেলে, তাহলে এখান থেকে যে কোনো বিন্দু থেকে লম্ব সমাধিখণ্ডক একটা অঙ্কন করে ফেললে। এবার 90 ডিগ্রি অঙ্কন করার জন্য তো তোমাদেরকে বলেইছি যে কীভাবে আঁকবে। 90 ডিগ্রি একটা সরলরেখা, তারপর একটা বিন্দু থেকে একটা বৃত্তচাপ, তারপর 60 ডিগ্রি, 60 ডিগ্রি পর 120 ডিগ্রি, এখান থেকে এই যে টানলে সেটা 90 ডিগ্রি হবে। এবার 90 ডিগ্রি থেকে তোমরা জানো যে এই বিন্দুতে আর এই বিন্দুতে কম্পাসের নখ রেখে এবার কাটলে, দিয়ে যোগ করে দিলে এখান থেকে 45 ডিগ্রি পাওয়া যায়। তাহলে স্ট্যান্ডার্ড কোণগুলোর মধ্যে আমি তোমাদের বলেছিলাম যে 30 ডিগ্রি, 15 ডিগ্রিও পড়ে যায়, 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপর 75, 90, 120, 135, এগুলো বলেছিলাম। এগুলো তোমরা করে রাখবে। 15টা সাধারণত বলিনি, আর 75টা মনে হয় বলিনি, 135 তোমরা তোমাদের নোটস থেকে দেখে নেবে যে তোমাদের কোনগুলো পার্টিকুলার রেখেছি, ওইগুলোই তোমরা করে আসবে। প্রতিসাম্য চাপটা তোমাদের নেই, প্রতিসাম্য চাপটার আমি তোমাদের বাদ দিয়েছি, ওইগুলো করার দরকার নেই। যে কোনো দুটো সম্পাদ্যেরই উত্তর দিতে হবে তোমাদের, দুটো সম্পাদ্য, যে কোনো দুটো সম্পাদ্য করতে হবে, অনেকগুলো থাকবে, 3খানা দেওয়া থাকবে, অনেকগুলো নয়, 3খানাই দেওয়া থাকবে। এবার তাদের মধ্য থেকে যে কোনো দুটো বেছে নিয়ে তোমাদেরকে করতে হবে। এরপর চলে আসো রাশিবিজ্ঞান, মানে যেটাকে স্ট্যাটিস্টিক্স বলা হচ্ছে, স্ট্যাটিস্টিক্স। এই স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান যদি বলি, রাশিবিজ্ঞানও বলা হচ্ছে এটাকে, রাশিবিজ্ঞান, রাশিবিজ্ঞান। এই রাশিবিজ্ঞান থেকে তোমাদের যে দু রকমের অঙ্ক তোমাদের ক্লাস 6-এ আছে, একটা হচ্ছে মানে বিভিন্ন ডেটা দেওয়া থাকবে, সেই ডেটা থেকে ট্যালি মার্ক বের করতে হয়, ট্যালি মার্ক। ট্যালি মার্ক কী কাজে লাগে? পরিসংখ্যা বের করতে লাগে, তাই না? পরিসংখ্যা বের করানোর কাজে লাগে, ট্যালি মার্ক লাগে পরিসংখ্যা বের করতে। তার মানে ট্যালি মার্কের হিসাবটা কেমন হচ্ছে, এই যে দাগ টানা থাকবে, দিয়ে দাগ 5টা হয়ে গেলে এইভাবে দাগ, এটা হলো, আর একটা দাগ, দুটো হলো, তাহলে এটা টোটাল সংখ্যা কত হলো? 7। এটা হচ্ছে 5, এটা 2, টোটাল হলো 7। তাহলে এই 7 হচ্ছে। তাহলে এই ট্যালি মার্কগুলোকে প্রথমে এই টেবিলগুলো করার সময় তোমরা একটু কেয়ারফুলি টেবিলটা করবে, যে প্রথমে থাকবে ডেটাগুলো দেওয়া থাকবে, যে ধরো 1, 2, একটু ভালো করে বলি, এরকম থাকে। তাহলে প্রথমে থাকে তথ্য, তারপর হবে ট্যালি মার্ক, তারপর হবে পরিসংখ্যা। এখানে ট্যালি মার্কগুলো দাগ দেওয়া থাকবে, দিয়ে এখানে থাকবে 5 রাশিবিজ্ঞানগুলো, আর ধরো 1, 2, 3 তথ্যগুলো এখানে থাকবে। তথ্যগুলো কোনগুলো? এগুলো তথ্য। কাদের বলা হচ্ছে? তথ্য বলা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে তথ্য। তাহলে এটা পরিসংখ্যা। তাহলে কলামগুলোতে তোমরা দেখতে পেলে যে প্রথমে থাকবে তথ্য থাকলো, তারপর থাকলো ট্যালি মার্ক, তারপর হচ্ছে পরিসংখ্যা। এটা একটু মনে রাখবে সিকোয়েন্সটা।
তাহলে এটার উপর তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে 3 নম্বর বরাদ্দ আছে। তাহলে এখান থেকে 3 নম্বর থাকবে তোমাদের পরীক্ষার সময়। এবার শেষ যে পোর্শানে চলে আসছি, যে এখানে বলেছে তোমাদের বার ডায়াগ্রাম থেকে একটা আসতে পারে। বার ডায়াগ্রাম মানে স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। স্তম্ভচিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুটো অক্ষের ব্যাপারে ভালো করে বলতে হবে। এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষর ব্যাপারে বলতে হবে। এবার এখানে স্তম্ভগুলো ঠিকঠাক করে আঁকতে হবে যে পরিমাণ আছে। এবার এই এক্স অক্ষ ওয়াই অক্ষ ব্যাপারে তোমাদেরকে নামগুলো ভালো করে উল্লেখ করে দিতে হবে, যেটা বলা হয়েছে। যেরকম এটার ক্ষেত্রে ভাষা দেওয়া আছে, তাহলে ভাষাটা নিচে থাকবে। সাপোজ এই অঙ্কটার ক্ষেত্রেই বলছি, ছাত্র সংখ্যা তাহলে যদি থাকে তাহলে এখানে ছাত্র সংখ্যা লিখবে। অবশ্যই ইউনিটগুলো লিখবে, যেটি ইউনিট থাকে তোমরা ইউনিটটা লিখবে। এই যে সেরকমভাবে স্তম্ভচিত্র তোমরা অঙ্কন করবে। এখানে দুটোই স্তম্ভচিত্র অঙ্কনের কোশ্চেন দিয়েছি। এখানে এই কোশ্চেনগুলো ভাষার অঙ্কগুলো থাকার চান্স আছে, তোমরা মোটামুটি করবে। এইভাবে তোমাদের ফাইনালের যে কোশ্চেনগুলো তোমাদের পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ থেকে কোশ্চেনের যে স্ট্রাকচার বলেছে, সেই স্ট্রাকচার অনুযায়ী তোমাদের বললাম। আর তোমাদের 13খানা যে চ্যাপ্টার আছে, ওই 13খানা চ্যাপ্টার আর এই কোশ্চেন পেপারের যে স্ট্রাকচারটা বললাম, ওই স্ট্রাকচার থেকেই তোমাদেরকে পড়ে রাখতে হবে। দিলেই তোমাদের পড়াটা কমপ্লিট থাকবে। আর ভালো করে পড়াশোনা করবে সবাই। পরবর্তী ইনফরমেশনগুলো আবার পরের ক্লাসে বলবো। অবশ্যই তোমরা সবাই ক্লাসগুলো করবে। আমি প্রশ্নবিচিত্রা বা অন্যান্য জায়গা থেকে কোশ্চেন দেব, কিন্তু তোমরা অনেকের বেশিরভাগ স্টুডেন্টরাই ক্লাস করছো না, যেটা খুবই খারাপ ব্যাপার হয়ে যাচ্ছে। আচ্ছা, যে জিনিসটা বললাম না, এখানে 3-2-6 যে এখানে অসমরেখ জ্যামিতির যে কোশ্চেনগুলো আছে, জ্যামিতির কোশ্চেনে এখানে এমসিকিউগুলো আসবে। এখানে 6 নম্বর দিয়ে দেখতে পাচ্ছ, এখান থেকে শর্ট কোশ্চেনগুলো পড়বে। এখানে শর্ট কোশ্চেনগুলো এখান থেকে করতে হবে। এই যে 5-এর দাগের যে কোশ্চেনটা দেখছো, সম্পাদ্যগুলো অনেকগুলো আছে, তো এখানে সম্পাদ্যর জায়গায় এখানে 6টা, এই যে 6টা দেখতে পাচ্ছ, এখানে 6টা শর্ট কোশ্চেন জ্যামিতি থেকে থাকবে। আর সম্পাদ্য থাকবে 2খানা সম্পাদ্য আঁকতে আসবে। আর বাদবাকিগুলো এই জায়গাগুলো যে বলেছে এখানে জ্যামিতিগুলো আসবে। জ্যামিতির যে শর্ট কোশ্চেনগুলো তোমাদের পড়িয়েছি ক্লাসে, ওইগুলো প্লাস বইটা ভালো করে পড়ে রাখবে, যাতে ওইগুলো সুবিধা হয় তোমাদের ফাইনাল পরীক্ষা। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি যা আরও ভালো ইনফরমেশন অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব।